আসসালামু আলাইকুম। আজ শুনবেন মানিকপুর রহস্য দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পর্ব। চলুন ডুবে যাই নতুন রহস্যে। আরও একটা রাত কাটল মানিকপুরে। সকাল 11টায় হোটেল তাজে নিজের ঘরে বসে গত অসমাপ্ত ডায়েরির শেষ কটা লাইন লিখছিল কামাল। আমার কোনো সন্দেহ নেই হাসান মাওলাকে মাহমুদই হত্যা করেছে। যথাযোগ্য প্রমাণের অপেক্ষায় এতদিন তাকে গ্রেফতার করা থেকে বিরত ছিলাম। মেজর বদরুদ্দিনের আকস্মিক অপ্রকৃতিস্থতা দেখে বুঝতে পারছি মাহমুদকে বাইরে রাখার অর্থ নতুন বিপদ ডেকে আনা। তাকে শীঘ্রই গ্রেফতার করাই সঙ্গত। হাসান মাওলাকে খুন করার যে অভিযোগ মাহমুদের বিরুদ্ধে উত্থাপিত হচ্ছে, সেই অভিযোগ প্রমাণের 1 নম্বর সাক্ষী হোটেল তাজের কেয়ারটেকার মুন্সিজি। দ্বিতীয় প্রমাণ মনোগ্রাম করা সিগারেট লাইটার, যা অকুস্থলে পাওয়া গেছে। মাহমুদ নিজেও যার মালিকানা নিজের মুখে স্বীকার করেছে। তৃতীয় প্রমাণ মনোযোগের সঙ্গে লিখছিল কামাল। হঠাৎ ভেজানো দরজা খুলে যে লোকটা হাসি মুখে ঘরে ঢুকলো, তাকে দেখে লাফিয়ে উঠল সে। আরে শহীদ, হোয়াট এ সারপ্রাইজ! কখন এসেছিস? কখন এসেছি শুনে তুই যে রাগ করবি, বলবো কিনা ভাবছি। হেয়ালি রাগ। কখন এসেছিস তাই বল। বলছি, কিন্তু তোর ভদ্রতা জ্ঞান দেখছি একেবারে লোপ পেয়েছে। বসতেও বললি না পর্যন্ত। শহীদ মৃদু হেসে খাটের কাছাকাছি একটা চেয়ারে বসল, একটা সিগারেট ধরালো, এক গাল ধোয়া ছেড়ে বলল, আমি মানিকপুরে এসে পৌঁছেছি সকাল 7টা 20-এর গাড়িতে। আর এতই অবাক হচ্ছিস? শোন আগে। 7টা 20-এ মানিকপুরে এসে থানায় গিয়েছি প্রথম। মিস্টার শিকদারকে আইডেন্টিটি কার্ড দেখাতেই ভদ্রলোক ভুঁড়ি সামলে এমন একখানা সেলুট ছাড়ল যে দাপটে মনে হচ্ছিল মা ধরিত্রী কেঁপে উঠলেন। তা মিস্টার শিকদার তার প্রমোশনের ব্যাপারে খুবই সিরিয়াস বোঝা গেল। তাই বি ডিপার্টমেন্টের মিস্টার সিমসনের বন্ধু জেনে খাতির যত্নের চূড়ান্ত করলেন ভদ্রলোক। এই আধা শহর আধা গ্রাম মানিকপুরে তিনি আমাকে ব্রেকফাস্টের সঙ্গে ফাইন কোয়ালিটির কফি পর্যন্ত খাওয়ালেন। মিস্টার শিকদারের প্রমোশন রুখে কে? বাজে কথা রেখে ব্যাপারটা একটু খুলে বলতো। আহা, অস্থির হচ্ছিস কেন? মানিকপুরে এসে পৌঁছেছি সকাল 7:30টায়। এই সময় তোর ঘুমই ভাঙে না সাধারণত। তাই ভাবলাম তোকে ডিস্টার্ব না করে মিস্টার শিকদারের সঙ্গে বরং প্রাতঃভ্রমণটা সেরে নেওয়া যাক। প্রাতঃভ্রমণ? প্রাতঃভ্রমণ অবশ্য তখন ঠিক বলা যায় না। ব্রেকফাস্ট সেরে বেরোতে বেরোতে সোয়া 8টা বেজে গেল। কিন্তু সময়টা শীতের শুরু তো, বেরিয়ে মোটামুটি মর্নিং ওয়াকের আমেজই পাওয়া গেল। তা ঘুরতে ঘুরতে মানিকপুরের চৌধুরী পরিবারের লোকজনেরও সঙ্গে দেখা সাক্ষাতের পালাটা চুকিয়ে এলাম। মিস্টার শিকদার ছিলেন সঙ্গে। তিনি সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। প্রথম গেলাম সুলতানা পারভিনের ওখানে। সুলতানা পারভিন, মাহমুদ দুজনের সঙ্গেই দেখা হলো। তোর কথাই ঠিক দোস্ত। মাহমুদ লোকটা ভারী জটিল আর কুয়ার গোবিন্দ, তবে লোক ভালো সুলতানা পারভিন। তোর জ্ঞাতার্থে জানিয়ে রাখি, মহিলা আমার দিকে বারবার তাকিয়ে মিষ্টি হাসছিল। দেখতে মহিলা বেশ সুন্দরী। কামাল আর থাকতে না পেরে অসহিষ্ণু হয়ে বলে, বাঁকা টানটা রেখে দয়া করে একটু সোজাসুজি কথা বলবি শহীদ। সামটাইমস ইউ টক সিম্পলি ননসেন্স। এবং বুঝতে হবে তখনই আমি সিরিয়াসলি কথা বলছি। শহীদ এক মুখ ধোয়া ছাড়ে, বলে, সে যাই হোক, আজ সকালে 8:30 থেকে 10:30 পর্যন্ত মিস্টার শিকদারের সঙ্গে একে একে সুলতানা পারভিন, মাহমুদ, মর্জিনা বানু, সাহেলি, রাবেয়া সৈয়দ, ডক্টর চৌধুরী ও রবিউল্লার সঙ্গে দেখা করেছি। কামাল হাসে। তোর চেহারা দেখে কেউ সন্দেহ করেনি? সন্দেহ করেছে। মানিকপুর থানার ওসি শিকদার সাহেব আমার ভাবভঙ্গি দেখে আমি সুস্থ কিনা তা সন্দেহ করেছেন। মুখে কিছু বলেনি বটে, তবে আমি বুঝেছি। দুজন খুব হাসল। শহীদ বলল, বুরুজ মিয়াকে যে একমাত্র চিনতে পেরেছে সে হলো কুয়াশা, আর কেউ চেনেনি। কামাল বলল, ভালো কথা। বেগম রশিদের সাথে দেখা করিসনি? না।
প্রয়োজন বোধ করিনি। মানিকপুরে নেমেই তদন্তের প্রথম পর্যায় তাহলে শেষ করে এসেছিস? মোটেই না, আমি সবে তদন্ত শুরু করতে যাচ্ছি। আমি কাদের উপর তদন্ত করতে যাচ্ছি শুনবি? কাদের উপরে? গুরুত্ব অনুযায়ী নামগুলো সাজিয়ে বলছি, শোন। ১ হোটেল তাজের বেয়ারা মতিন, ২ কেয়ারটেকার মুন্সিজি, ৩ এক্কা গাড়ির গারোয়ান খাসাব, তারপর একে একে রাবিয়া সৈয়দ, সাহেলি, মাহমুদ, সুলতানা পারভিন, রবিউল্লাহ, মেজর বদরুদ্দিন ও মিস্টার রশিদ। বলিস কি রে, আমার রিপোর্ট তাহলে স্থগিত রাখতে হয়? তুই রিপোর্ট তৈরি করেছিস নাকি? হ্যাঁ, এই দেখ, পড়। শেষটুকু অবশ্য তৈরি হয়নি, কিন্তু বুঝতে কিছুই অসুবিধা হবে না। পড়ছি। ইতিমধ্যে ১ পেয়ালা চায়ের হুকুম দিয়ে আয় দোস্ত। মিস্টার শিকদার বোধহয় রিসিপশনে অপেক্ষা করছেন, তার চাটাও পাঠিয়ে দেবার ব্যবস্থা কর। আমি দেখছি, তুই কাগজখানা দেখে ফেল। কামাল বেরিয়ে যায়। জানালার ফাঁক দিয়ে পুড়ে শেষ হয়ে আসা সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় শহীদ। টেবিলের উপর রাখা কাগজখানা টেনে নেয়। হাসান মাওলার খুনের তদন্তের উপর কামালের রিপোর্ট। মনোযোগ দিয়ে রিপোর্টটা পড়ে শহীদ। পড়তে পড়তে তার ভ্রু কুঞ্চিত হয়ে আসে। কপালের বালিরেখায় ফুটে ওঠে চিন্তার ছাপ। চায়ের কথা বলে এসে কামাল ঢোকে ঘরে। শহীদ তখন রিপোর্টটা পড়া শেষ করে নতুন আরেকটা সিগারেট ধরিয়ে চুপচাপ টানছে। দেখা শেষ? হ্যাঁ, তোর রিপোর্ট আমার যথেষ্ট কাজে লাগবে। আমার রিপোর্ট সম্বন্ধে তোর মন্তব্যটা আরো পরিষ্কার হলে ভালো হতো শহীদ। শেষ মন্তব্যের সময় কি এসে গেছে কামাল? আমার বিশ্বাস বাইরে থেকে যতটুকু দেখা যায় তাতে হাসান মাওলার মৃত্যুর ব্যাপারে মাহমুদকে অভিযুক্ত না করে গত্যন্তর নেই, এবং কার্যত তুই তাই করেছিস। অর্থাৎ মাহমুদ দোষী মনে হলেও আসলে সে তা নয়। আমি কোনো মন্তব্যই করতে চাই না এখন। শুধু একটা কথা বলতে চাই, ব্যাপারটা আগাগোড়া ভুল দৃষ্টিভঙ্গি বিচার করা হয়েছে। ভালো কথা, মেজর বদরুদ্দিন এখনো হোটেলেই অবস্থান করছেন তো? কামাল সবিস্তারে বেগম রশিদের পার্টিতে যোগ দেয়া থেকে শুরু করে রাজা সাহেবের মাঠে সন্ধ্যার পর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সঙ্গে মেজর বদরুদ্দিনের রহস্যময় সাক্ষাৎ ও মাঠ থেকে ফিরে নাটকীয়ভাবে তার হঠাৎ পাগল হয়ে যাওয়ার কাহিনী খুলে বলল। শহীদ সব শুনে চুপ করে রইল। অনেকক্ষণ কথা বলল না। বহুক্ষণ পর বলল, আমি দেখা করতে চাই মেজর বদরুদ্দিনের সঙ্গে। চা নিয়ে বেয়ারা ভিতরে ঢুকলো। শহীদ চায়ের পেয়ালা টেনে নিয়ে বলল, তোর রিপোর্ট তুলে রাখ কামাল, আমার সঙ্গে এক্ষুনি বেরোতে হবে। আর হাসান মাওলার ছবি তুলে রেখেছিস লিখেছিলি, কই দেখি ছবিটা। চা খেয়ে খানিকটা বিশ্রাম নিয়ে রিসিপশনে এলো শহীদ। থানার দারোগা মিস্টার শিকদারের সঙ্গে দু একটা দরকারি কথা সেরে তাকে বিদায় দিয়ে কামাল ও ম্যানেজার আইনুল হক সহ সে ঢুকলো মেজর বদরুদ্দিনের ঘরে। কি, আমাকে চিনতে পারছেন? চিনতে পারবো না মানে? মেজর বদরুদ্দিনের চোখে ধমকের আগুন ফোটে। বলে, আপনি তো ক্যাপ্টেন হালিম। তা আমার কাছে এসেছেন কেন? রিপোর্ট করতে? অ্যাটেনশন প্লিজ। ১ মাস ছুটিতে গিয়ে দেখছি অফিসিয়াল কায়দা কানুন সব ভুলে বসেছেন। শহীদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল মেজর বদরুদ্দিনের দিকে। হা হা করে হেসে উঠল মেজর। বলল, কি হলো ক্যাপ্টেন হালিম, নিজের বসকে চিনতে পারছেন না? না, আপনার কপালে অনেক দুঃখ আছে দেখছি। মেজর বদরুদ্দিন দেয়ালে পিঠ ঠেকিয়ে পা লম্বা করে বিছানায় বসে আছে। পরনে গতরাতের পোশাক। দাড়ি কামানো হয়নি ২ দিন ধরে। উস্কো খুস্কো দেখাচ্ছে চেহারা। শহীদ আবার বলে, আমাকে চিনতে পারছেন না মেজর সাহেব? আমি শহীদ। একটু ভালো রকম চিন্তা করে দেখুন তো কোথায় আমাদের দেখা হয়েছিল। দিস ইজ ইনটলারেবল। মেজর বদরুদ্দিন চেঁচিয়ে ওঠে রাগে, অভিমানে। সাবঅর্ডিনেট হয়ে এরকম কুৎসিত ব্যবহার করবে, এ সহ্য করা একেবারে অসম্ভব। আই সে গেট আউট। মৃদু হাসল শহীদ। বলল, আপনি খুব চালাক মানুষ মেজর সাহেব, কিন্তু এ যাত্রা খুব বোকামি করে বসেছেন। অলরাইট, বিশ্রাম করুন আপনি। সে বেরিয়ে এলো ঘর থেকে।
পিছনে কামাল ও ম্যানেজার আইনুল হক। হক সাহেব, ম্যানেজারকে ডাকতে শহীদ। বলুন স্যার। আপনার বিয়ারা মতিনকে বলুন এখানে একটু আসতে। আপনার হোটেলটা ভারী সুন্দর, হোটেলটা ঘুরে ফিরে দেখব। কোনো উচ্ছ্বাস প্রকাশ করে না আইনুল হক, বিনীত কণ্ঠে বলে, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্যার। বারান্দায় দাঁড়িয়ে রইল শহীদ ও কামাল। তখন রোদের ঝিলিমিলি লেগেছে বাগানের কামরাঙা গাছের মাথায়। সুন্দর উজ্জ্বল দিন। কিছুক্ষণ বাদেই মতিন এলো। ছোটখাটো শক্ত সামর্থ্য মানুষটা, কপালের বাপাশে একটা লম্বা কাটা দাগ। তোমার নাম মতিন? জি হুজুর। তোমাকে নিয়ে আমরা হোটেলটা ঘুরে ফিরে দেখতে যাচ্ছি। চলুন হুজুর। হোটেল দেখতে অনেকেই আসেন। আপনার সঙ্গের এই হুজুর তো কামালকে দেখিয়ে অনেকবারই এসেছেন। বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে হোটেলটা দেখে হঠাৎ কি যেন মনে পড়ল শহীদের। বলল, মতিন, কামাল সাহেবের ঘরে আমার হাত বাক্সটা আছে। হাত বাক্স খুলে আমার ক্যামেরাটা এনে দিতে পারবে? এই নাও চাবি। কামালের ঘরের চাবি ইচ্ছে করেই শহীদ নিয়ে রেখেছিল নিজের হাতে। চাবিটা সে মতিনের হাতে দেয়। চাবি নিয়ে চলে যায় মতিন। তোর কাণ্ড কারখানা কিছু বুঝতে পারছি না শহীদ। বুঝতে ঠিক পারবি। চল, এগোই। আচ্ছা কামাল, সামনের ওই লোকটাকে বলতো, কেয়ারটেকার মুন্সিজি না? ঠিক ধরেছিস। ডাকবো কে? হ্যাঁ, ডাক। কামালের ডাকে কাছে এসে দাঁড়ায় মুন্সিজি। শহীদ বলে, এই দুপুর 12টায় তুমি কোথায় গিয়েছিলে মুন্সিজি? মাঠের দিক দেখিয়ে মুন্সি বলে, ওই দিকে হুজুর। ওই দিকে যাওনি, তুমি গিয়েছিলে পাতাবাহার রোড পার হয়ে রবিউল্লাহ সাহেবের ফার্মে, তাই না? না হুজুর, ওখানে আমি যাইনি। মুন্সি অস্বীকার করে। মানুষের স্বভাব কখনো বদলায় না, জানিস কামাল। কামালের উদ্দেশ্যে ইংরেজিতে বলে শহীদ। তাকায় মুন্সিজির দিকে। বলে, আচ্ছা মুন্সি, রবিউল্লাহ সাহেব প্রায়ই হাসান মাওলার সঙ্গে দেখা করতে আসতেন, তাই না? প্রায় কিনা জানি না হুজুর, তবে একদিন দেখা করতে এসেছিলেন। মুন্সিজি এবারে অনেকটা ভয়ে ভয়ে বলে, কখন এসেছিলেন? তখন অনুমান রাত 9টা। হুম। ইদানিং মেজর সাহেবের সঙ্গে গোপনে তিনি দেখা সাক্ষাৎ করছেন, ঠিক না? মুন্সি কিছুক্ষণ ইতস্তত করে বলে, হ্যাঁ হুজুর। কেন বলতে পারবে? না হুজুর। তুমি এসব কথা পুলিশের কাছে বলনি কেন? মুন্সিজি চুপ করে থাকে। ইতিমধ্যে ক্যামেরা নিয়ে ফিরে আসে মতিন। বলে, দরজা বন্ধ করে দিয়ে এসেছি হুজুর। ঠিক আছে। ক্যামেরাটা কাঁধে ঝুলিয়ে নেয় শহীদ। মুন্সিজিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তুমি এবার যেতে পারো। শহীদ ও কামালের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মুন্সিজি। বোধহয় কাকুতি মিনতির সঙ্গে কিছু বলতেও যাচ্ছিল। তার বলার আগেই শহীদ বলে উঠল, তুমি যে নিরপরাধ তা আমি জানি মুন্সি। তোমার কোনো ভয় নেই। কিন্তু সাবধান, কাউকে বাঁচাতে গিয়ে মিথ্যে কথা বলতে যেও না, তাহলে নিজেই শক্ত বিপদে পড়বে, বলে রাখলাম। মতিন, এখন আমরা একটু বেরোচ্ছি, তুমি যেতে পারো। পাতাবাহার রোডের দিকে হাঁটতে লাগলো দুজনে। কামাল বলল, মনে হচ্ছে ঘটনার সব রহস্যই তোর জানা। সেজন্যে সবচেয়ে বেশি প্রশংসার দাবি করতে পারে কে জানিস? না, এজন্যে প্রশংসার দাবিদার তুই আর আমার কমন সেন্স। শহীদ হাসে। তোর চোখ আর আমার মন দুটোই ঠিকঠাক কাজে লেগেছে। তাহলে তুই রহস্য উদ্ধার করেছিস? হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত সেটা হাইপোথিসিস মাত্র, অনুমান। প্রমাণপত্র সংগ্রহের পর বলা যাবে আমি হাসান মাওলার মৃত্যুর রহস্য ভেদ করতে পেরেছি কিনা। মতিন ও মুন্সিজির জবানবন্দি পেয়ে গেছি। এখন চল একতাকারীর গারোয়ান খাঁ সাহেবের কাছে। আমি জানি কামাল, গারোয়ান খাঁ সাহেবের কাছ থেকে যে জবানবন্দি পাবো তা শুনে চমকে উঠবি তুই। বটে, দেখিস। একটা রিকশা করে স্টেশনে গেল ওরা। খাসাবকে খুঁজে বের করতে বেগ পেতে হলো না। একটা জাম গাছের তলায় গাড়ি রেখে ঘোড়াকে দানা খাওয়াচ্ছিল খাসাব।
আর দুপুর 1:35-এর গাড়ির জন্যে অপেক্ষা করছিল। কামাল ও শহীদকে দেখে মুখ তুলে তাকালো সে। তারপর বলল, কি স্যার, গাড়ি লাগবো? না, গাড়ি লাগবে না। তোমার সঙ্গে একটু গল্প করতে এলাম খাসাব। একটু অপ্রতিভ হয়ে খাসাব বলে, তা কন হুজুর, কি কইবেন? আচ্ছা খাসাব, ধরো একটা মানুষ মারা পড়েছে তোমাদের মানিকপুরে। মানুষটা কিসে মারা গেল সেটা বের করার ব্যাপারে যদি তোমার সাহায্যের প্রয়োজন পড়ে, তুমি সাহায্য করবে না? করুম না মানে? 100 বার করুম হুজুর। কন, কি লাগবো, কইয়া ফালান। খাসাব উত্তেজিত হয়ে ওঠে, বলল, কোন খুনের কথা কইতেছেন হুজুর? আমগো মানিকপুরের হোটেলে যে খুনটা হইয়া গেছে, এই ঘটনার কথা কইতেছেন? খাসাব, তুমি ঠিক ধরেছ। হোটেল তাজে যে মানুষটা মরেছে বৃহস্পতিবার রাতে, তার কথাই বলছি। হুজুর, খুন রাইতে হইছে। আমরা গিয়া শুনছি শুক্রবার বিয়ানে। হ্যাঁ, শুক্রবার সকালে সেটা তুমি শুনেছ। আচ্ছা খাসাব, বৃহস্পতিবার সন্ধ্যা 7:15-টার সময় একজন লোক তোমার গাড়িতে চড়ে এবং তোমাকে 50 টাকার একখানা নোট বকশিস দিয়েছিল, মনে পড়ে তোমার? খাসাব হাঁ করে থাকে কিছুক্ষণ। বোধহয় বৃহস্পতিবার রাতের খুনের সঙ্গে এই ঘটনার সম্বন্ধ আছে ভেবে বিস্মিত হয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলে, হুজুর, মাত্র 6-7 দিন আগের ঘটনা, মনে থাকবো না কেন? যে লোকটা তোমার গাড়িতে চড়ে স্টেশনে এসেছিল, তাকে চেনো তুমি? গারোয়ান কথা বলল না, চুপ করে রইল। শহীদ বলল, 50 টাকার নোট দিয়ে সেই লোকটা কাউকে কিছু বলতে মানা করে গিয়েছিল তোমাকে, তাই না খাসাব? হুজুর। দেখো খাসাব, এটা খুন খারাপির ব্যাপার। তুমি যদি ওই লোকটার নাম আমাদের না বলো, তাহলে কিছুতেই ব্যাপারটা নিষ্পত্তি হয় না। তুমিও হয়তো হাঙ্গামায় পড়বে। হাঙ্গামারে এই খাসাব ডরায় না হুজুর। গারোয়ানের চোখ মুখ উত্তেজনায় টকবক করে ফুটতে থাকে। কিন্তু কথা হইল, আমি তেনার নাম কইলে আমার ধর্ম নষ্ট হইব। হুজুর, ধর্ম নষ্ট করবার পারুম না আমি। যে লোকটা আমার গাড়িতে কইরা আইছিল, তেনার নাম রশিদ সাহেব। চৌধুরী বাড়ির রশিদ সাহেব গো হুজুর। রশিদ চৌধুরী? কামালের মুখে আর কথা সরে না। মৃদু হাসে শহীদ, বলে, খাসাব, এই কথা তুমি পুলিশের কাছে বলতে পারবে? পারুম হুজুর। রশিদ সাহেবের মান্যিগণ্যি করি, তয় তিনি যদি খুন কইরে চাপাইয়া ফেলাইতে চান, তাইলে তার সারুম কেন? খোদার রাজত্বে ইনসাফ কি উঠা যাইব হুজুর? পুলিশের কাছে কমু, দরকার হইলে হাকিমের কাছেও কমু। গারোয়ান খাসাবের জবানবন্দি নিয়ে শহীদ ও কামাল আবার রিকশা নিল। পাতাবাহার রোড ধরে রিকশা এগিয়ে চলল কলোনি পার হয়ে সামনে। ডক্টর চৌধুরীর বাড়ির কাছে এসে রিকশা থেকে নামলো ওরা। কামাল বলল, এখানে নামলি যে? চল, গলাটা ভিজিয়ে নেই এই বাড়িতে। ডক্টর চৌধুরীর ড্রয়িং রুমটাও ঘুরে যাব এই অবসরে। কামাল শহীদের চালচলন কিছুই বুঝতে পারল না। সে সজাগ কৌতূহলে অনুসরণ করল তাকে। একটা চাকর দেখতে পেয়ে ড্রয়িং রুমে এনে বসালো ওদের। তারপর বেগম সাহেবাকে খবর দিতে ভিতরে চলে গেল। একটা সোফায় আরাম করে বসে শহীদ বলল, সিগারেট চলবে? দে। একটা সিগারেট কামালকে দিয়ে নিজে আরেকটা ধরালো। এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, মানিকপুরের চৌধুরীরা খুব অ্যাকমপ্লিশড, কি বলিস? যে বাড়িতে গিয়েছি সেখানেই অভ্যর্থনার সাড়া পড়ে গেছে। দেখা যাক দ্বিতীয় কিস্তিতে রাবেয়া সৈয়দ কিরকম ব্যবহার করেন। খবর পেয়ে রাবেয়া সৈয়দ এলেন স্বভাব সিদ্ধ, স্থির, শান্ত মুখে। দুধ সাদা শাড়ির উপর পাতলা খয়েরি রঙের চাদর জড়ানো, গায়ে কোনো অলংকার নেই। নিরাভরণ দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন চেহারা, দেখলেই সম্ভ্রান্ত বলে চেনা যায়। এবারে সত্যি সত্যি বিরক্ত করতে এলাম মিসেস চৌধুরী। সকালবেলা বলেছিলেন চা খেতে, খাইনি, তাই পুরো 1.5 ঘন্টা মানিকপুরে ঘুরে ঘুরে আকণ্ঠ তৃষ্ণা জোগাড় করে নিয়ে এসেছি। শহীদের কথায় মিষ্টি হাসলেন রাবেয়া সৈয়দ, বললেন, আমি চায়ের কথা বলেই এসেছি। অনেক ধন্যবাদ। ডক্টর চৌধুরী নিশ্চয়ই চেম্বারে? জি হ্যাঁ, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরবেন। এক্সকিউজ মি। শহীদ হঠাৎ এগিয়ে যায় দেয়ালের দিকে।
দেয়ালে টাঙানো আছে পাশাপাশি দুটো অয়েল পেন্টিং, একটা রাবেয়া সৈয়দের। কাছে গিয়ে দুটো ছবি দেখে শহীদ। রাবেয়া সৈয়দের উদ্দেশ্যে বলে, এই ছবিটা আপনার তাই না মিসেস চৌধুরী? জি, ছবিটা আমারই। ডক্টর চৌধুরীর এক বোনপো, নাম বললে হয়তো চিনবেন, কাউসার আহমেদ, সেই আমার ছবিটা এঁকেছিল। ছবিটা কত বছর আগের? অন্তত 10 বছর আগের। রাবেয়া সৈয়দ প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, আর কেন যেন চোখ মুখ শুকিয়ে আসছিল তার। শহীদ বলল, ছবিটা ভারী সুন্দর আঁকা হয়েছে। কিছু যদি মনে না করেন তাহলে এই অয়েল পেন্টিংটার একটা ফটো তুলে নিই। না, এতে মনে করার কি আছে? অস্ফুট গলায় বলেন রাবেয়া সৈয়দ। কামাল অবাক হয়ে লক্ষ্য করলো, দেখতে দেখতে রাবেয়া সৈয়দের চোখ মুখ হতাশা আর ক্ষোভের ছায়ায় ভরে আছে। আমার হাতে যে ক্যামেরাটা দেখছেন, এর নাম M3 লাইকা। পৃথিবীর সবচেয়ে ভালো ক্যামেরার মধ্যে এটা একটা। আপনার অয়েল পেন্টিংয়ের প্রতিটি রেখা এই ক্যামেরায় উঠে আসবে। শহীদ ক্যামেরাটা হাতে নিতে নিতে বলল, কেন যেন একটু হাসলো। বলল, পাশের এই অয়েল পেন্টিংটা নিশ্চয়ই আপনার বাবার। জি। কি করে বুঝলেন আপনি? আপনার বাবার চেহারার সঙ্গে অদ্ভুত মিল আছে আপনার চেহারার। অবশ্য বংশগত ব্যাপারে এটা খুবই স্বাভাবিক। একই বংশের লোকদের চেহারায় কোনো না কোনো দিক দিয়ে মিল থাকবেই। কি বলেন? ফ্ল্যাশ বাল্বের আলোটা জ্বলে ওঠে মুহূর্তে। শহীদ ছবি তুলে নেয়। রাবেয়া সৈয়দের মুখ থমথম করছে। কেউ কোনো কথা বলে না। চা করে সে চা দিয়ে যায়। চায়ে চুমুক দিয়ে শহীদ বলে, চমৎকার চা, যেমন সুন্দর রং তেমনই গন্ধ। রাবেয়া সৈয়দ কোনো জবাব দিলেন না। শহীদ বলল, খুব একটা অড সময়ে এসে বিরক্ত করবার জন্য দুঃখিত মিসেস চৌধুরী। এবার একটা সাংসারিক ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। বলুন। আমি শুনেছি আপনি একটা পুরনো জিপ গাড়ি বেচে নতুন গাড়ি কিনতে চান। আমি এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারি। ধন্যবাদ, সাহায্যের কোনো প্রয়োজন হবে না। একটা পুরনো জিপ গাড়ি অবশ্য আমার আছে, কিন্তু সেটা একেবারেই পুরনো, অচল। ওটা বিক্রি করার কথা কখনো ভাবিনি। বিক্রি করার ইচ্ছেও নেই। তাহলে তো কথাই নাই। শহীদ চুপ করে যায়। রাবেয়া সৈয়দ হঠাৎ বলেন, আপনি কদিন মানিকপুরে আছেন? সেটা নির্ভর করে আপনার উপর। রাবেয়া সৈয়দ প্রায় চেঁচিয়ে উঠলেন। বললেন, মানে? মানেটা খুব সহজ মিসেস চৌধুরী। সেটা বুঝিয়ে বলার দরকার আছে বলে আমি মনে করি না। আমরা এখন উঠছি। আপনি নিশ্চয়ই এর মধ্যে কোনো একদিন আমার এখানে, মানে হোটেল তাজে আসছেন। অসম্ভব। চুলোই যাক আপনার শয়তানি। আমি কখনো যাব না আপনার ওখানে। সে যাওয়া না যাওয়া আপনার ইচ্ছে। তবে আমি আপনার জন্যে ঠিক অপেক্ষা করব। শহীদ উঠে দাঁড়ায়। দেয়ালে টাঙানো রাবেয়া সৈয়দ ও তার বাবার অয়েল পেন্টিংটার দিকে আর একবার চোখ তুলে তাকায়। তারপর আদাব জানিয়ে বের হয়ে আসে রাবেয়া সৈয়দের সুসজ্জিত ড্রয়িং রুম থেকে। পথে নেমে কামাল বলে, এবার? শহীদ হাসে, বলে, একটা কথা বলতে ভুলে গিয়েছি কামাল। আজ দুপুরবেলা মর্জিনা বানুর বাড়িতে আমাদের দুজনের দাওয়াত। বলিস কি? হ্যাঁ, সাহেলি মেয়েটা আচার ব্যবহারে এমন ভদ্র যে রবিউল্লাহর সঙ্গে বিয়ে ঠিক হয়ে না থাকলে তোর জন্যে তাকে মনোনীত করতাম। চুপ কর তো শহীদ, আসল মতলবটা খুলে বল। মতলব কিছুই না। সাহেলিকে নিজেই যেচে বলেছিলাম, তোমাদের বাড়িতে আজ দুপুরবেলা 4টে ডাল ভাত খাবো। তো মেয়েটা হেসে ফেলল, বলল, ঠিক আছে, আসবেন। খেতে হবে কিন্তু ডাল ভাতই। কামাল শহীদের দিকে তাকিয়ে কি যেন অনুসন্ধান করে। যে শহীদ তার অন্তরঙ্গ বন্ধু, সে শহীদ মানিকপুর হত্যার রহস্য ভেদ করতে এসে কেমন যেন বদলে গেছে। তার চলাফেরা বিচিত্র হয়ে উঠেছে। মানিকপুরে দীর্ঘদিন বুরুজ মিয়ার ছদ্মবেশে থাকতে থাকতে রহস্যময় হয়ে উঠেছে। শহীদ হাসে। কি দেখছিস অমন করে? তোকে দেখছি, তুই বদলে গেছিস দোস্ত। শহীদ বলল, ভুল বললি কামাল। মানুষ কখনো বদলায় না। কুয়াশা বদলাবে না,
আমিও না, সাহেলিও না। মানে? মানেটা পরে বলছি। তার আগে একটা কথা বলে নেই। হাসান মাওলা যে রাতে মারা যায় সে রাতে প্রায় একই উদ্দেশ্যে দুজন মানিকপুরে এসেছিল। তার মধ্যে একজন তুই। তাহলে আরেকজনকে? মেজর বদরুদ্দিন। একই গাড়িতে করে তোরা মানিকপুরে এসেছিলি। তুই বুরুজ মিয়ার সন্ধানে গেলি। মেজর বদরুদ্দিন গেলেন স্টেশনের উত্তর দিকে কামিনী গাছের নিচে। সেখানে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। বোধহয় অপেক্ষা করলেন একজনের জন্যে। যে কোনো কারণেই হোক সেই লোকটা আসতে পারেনি। তখন মেজর বদরুদ্দিন নিজেই হোটেল তাজে চলে যান। মেজর বদরুদ্দিন অত্যন্ত চতুর লোক। হোটেলে গিয়ে যখন শুনলেন হাসান মাওলা আর নেই, মারা গেছে, তখন তিনি সেটাকে কাজে লাগিয়ে দিলেন। মেজর বদরুদ্দিনের এ ব্যাপারে কি স্বার্থ থাকতে পারে? সেটাই তো খুঁজে বেড়াচ্ছি। শেষ সিদ্ধান্তে এখনো এসে পৌঁছয়নি। তবে যদ্দূর মনে হয় আলী নকিবের লক্ষ লক্ষ টাকাই এসব রহস্যের পিছনে কাজ করছে। অবশ্য সাহেলের কথা আলাদা। মানে? মানে যদ্দূর মনে হয় একমাত্র সাহেলির সঙ্গেই চৌধুরী আলী নকিবের টাকার কোনো সম্পর্ক নেই। মানিকপুর হত্যা রহস্যের পেছনে তাহলে সবটাই রূপোর ঝলক। শহীদ বলল, বলা শক্ত। আরও কিছুদিন যাক। আমার বিশ্বাস এ ব্যাপারে আমরা সম্পূর্ণ নতুন কিছু বলতে পারবো। আমার কিন্তু ধারণা ব্যাপারটা একেবারেই সাদামাটা। কামাল বলল, ঘটনা বিশ্লেষণ করলে স্পষ্টই বোঝা যায় মাহমুদই খুন করেছে হাসান মাওলাকে। চোখ নাচিয়ে কৌতুকের স্বরে শহীদ বলে, ভালো। তাহলে চৌধুরী আলী নকিবকে কে খুন করেছে? কুয়াশা। হয়তো আলী নকিবের টাকার উপর লোভ পড়েছিল কুয়াশার। শহীদ গম্ভীর হয়ে পড়ে, বলে, কিন্তু টাকার জন্যে খুন করা কুয়াশার ধর্ম নয়। এই ব্যাপারটাই গোলমেলে লেগেছে। যাকগে, দেখা যাক কি দাঁড়ায় ব্যাপারটা। শহীদ ম্লান হাসল। সামনে মর্জিনা বানুর বাড়ি। বাড়ির সামনে বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল সাহেলি। বোধহয় শহীদের জন্য অপেক্ষা করছিল সে। খাওয়া দাওয়ার পর বারান্দায় পাতা চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম নিল শহীদ ও কামাল। মর্জিনা বানু ইনিয়ে বিনিয়ে নিজেদের দুরবস্থার কথা বলতে লাগলেন। সেই সঙ্গে বড় কর্তা চৌধুরী আলী নকিব বেঁচে থাকাকালীন মানিকপুরে চৌধুরীদের কি শান শওকত আর ইজ্জত ছিল তারও জারি গান গাইলেন। শহীদ রীতিমতো মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। একসময় সে বলে উঠল, সুলতানা পারভিনী তাহলে আপনাদের সব দুর্দশার মূল কারণ, কি বলেন? সে আর বলতে বাবা। রাক্ষসী মানিকপুরে এসে মানিকপুরের চৌধুরীদের সাজানো সংসার যেন তছনছ করে দিল। আ আম্মা কি যাতা বকছ? সাহিলি বিরক্ত হয়ে বাধা দেয়, বলে, এসব পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ? মর্জিনা বানু বিড়বিড় করেন, বলেন, লাভ লোকসানের তুই কি বুঝবি সাহিলি? তোর বয়স কম, রক্ত তাজা। ওই রাক্ষসী আমাদের কি সর্বনাশ করেছে তাই তুই বুঝবি না মা? সাহেলি আর কথা বাড়ায় না। কামাল লক্ষ্য করে সুলতানা পারভিনের কথায় মর্জিনা বানুর চোখ দুটি যেন হিংস্র বাঘিনীর মতো জ্বলে উঠল। শহীদ বলল, চৌধুরী আলী নকিবের খুনের ব্যাপারে আপনার কাকে সন্দেহ হয় মিসেস চৌধুরী? মর্জিনা বানু বলেন, কাকে আবার? মাহমুদকে। ওটা একটা দাগি ডাকাত বাবা। ওর চোখ দুটো দেখে বুঝতে পারো না ও একটা খুনি? শহীদ আর কথা বাড়ায় না। চৌধুরী পরিবারের সবাই সুলতানা পারভীন আর তার বড় ভাই মাহমুদের উপর দারুণ ক্ষেপে আছে। অবশ্য ক্ষেপে যাওয়া স্বাভাবিক। সুলতানাকে বিয়ে করে চৌধুরী আলীর নকিব সম্পূর্ণ বদলে গিয়েছিলেন। বার্ষিক ৫৬ লক্ষ টাকা আয়ের সম্পত্তি তিনি উইল করে দিয়েছেন সুলতানা পারভিনের নামে। এই ক্ষতি চৌধুরীদের পক্ষে দুর্বহ। সে কিছুক্ষণ এটা ওটা নিয়ে কথা বলল, তারপর উঠে পড়ল। এবারে আমরা উঠি মিসেস চৌধুরী। অনেকদিন পরে তৃপ্তির সঙ্গে খেয়েছি। অনেক ধন্যবাদ রইল। তাহলেই দেখুন, সাহেলি হাসল। ডাল ভাতই খেতে চেয়েছিলেন, ডাল ভাতের কি গুণ? এবার তো ডাল ভাতই খেয়ে গেলাম, আর কদিন পর পোলাও কোরমা খেতে আসব। কামাল বেশ গম্ভীর চালে বলে, তারিখটা কিন্তু জানাতে ভুলবেন না।
সাহেলি বুঝল কামাল তার আসন্ন বিয়ের ইঙ্গিত দিচ্ছে। একটু লজ্জিত হেসে চুপ করে রইল। হোটেলে ফিরে এলো শহীদ ও কামাল। ম্যানেজার আইনুল হক শহীদের নির্দেশ মতো কামালের ঘরে আর একখানা খাট ফেলে শহীদের থাকার ব্যবস্থা করেছে। ঘরে ঢুকেই প্রথমে কামাল জুতো জোড়া পা থেকে একরকম খামচিয়ে নামালো। তারপর নিজের বিছানায় ফ্ল্যাট হয়ে পড়ল। বলল, চুলোয় যাক হাসান মাওলার রহস্য। নাও আই এম দ্য কিং অফ মাই সুইট বেড। শহীদ, আমি একটু চোখ বুজলাম। শহীদ কোনো জবাব দিল না। ঘরে ঢুকে প্রথমেই সে হাত বাক্সটা খুলেছিল। হাত বাক্সের ভেতরটা ভালো রকম পরখ করে একটা গভীর আত্মবিশ্বাসের হাসি ফুটে উঠল তার চোখে মুখে। সে দেখল হাত বাক্সটার পাশেই টেবিলের উপর কয়েকখানা 5 টাকা আর 1 টাকার নোট যেমন রেখে গিয়েছিল তেমনই আছে। একটা পয়সাও খোয়া যায়নি। একটা সিগারেট ধরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো শহীদ। কিছুক্ষণ চুপচাপ টানে। তারপর সে কামালের দিকে তাকায়। কামালের তখন নাক ডাকছে। একটু হাসল শহীদ। কামালের স্বভাবটাই অমনি আয়েশি ধরনের। আগের তুলনায় এখন আরাম আয়েশ অনেক কমে এসেছে কামালের। তবে ভরপেট খাওয়ার পর নরম বিছানায় দিবা নির্দার অভ্যেসটা কামাল এখনো ছাড়তে পারেনি। কামালকে না জাগিয়ে শহীদ তার নোটবুকে প্রয়োজনীয় দু একটা কথা টুকে নিচ্ছিল। এমন সময় কে যেন বাইরে থেকে দরজায় আস্তে আস্তে টোকা দিল। শহীদ লেখা বন্ধ করে ছোট নোট খাতাটা পকেটে পুরল। তারপর গিয়ে খুলে দিল। বাইরে ভগ্নদূত হয়ে দাঁড়িয়ে আছে আইনুল হক। বলল, অসময়ে ডিস্টার্ব করতে এলাম স্যার। বলুন, কি ব্যাপার? সাংঘাতিক ব্যাপার স্যার, মেজর সাহেবকে পাওয়া যাচ্ছে না। শহীদ একটুও অবাক হলো না। বলল, কখন থেকে পাওয়া যাচ্ছে না? লাঞ্চের আগে থেকে স্যার। তার ঘরের পিছনের দরজা খোলা। আমি এতক্ষণ রিসিপশনে ব্যস্ত ছিলাম। লাঞ্চের সময় খাবার দিতে গিয়ে জানা গেল মেজর সাহেব নেই। শহীদ হাসল। দিনে দুপুরে মানুষ ডাকাতি? কি আর করবেন, থানায় একটা রিপোর্ট দিয়ে রাখুন। রাখবো স্যার, থানায় যাচ্ছিলাম। ভাবলাম আগে আপনাদের পরামর্শ নিই, তারপর যা করতে বলেন তাই করব। স্যার, আরেকটা খবর, রিসিপশনে মাহমুদ সাহেব আপনার জন্য বসে আছেন। বসতে বলুন, আমি আসছি। আইনুল হক চলে যায়। শহীদ পরনের কাপড় ছেড়ে এক প্রস্থ নতুন কাপড় পরে নেয়। মানিকপুরের সব ঘটনাই এখন রহস্যের বৃত্তে একে একে দেখা দিচ্ছে। মেজর বদরুদ্দিন দিনে দুপুরে নিখোঁজ হলো, আর সেই খবর দিয়ে গেল কিনা ম্যানেজার আইনুল হক। লোকটা হোটেলের চাকরি করছে বটে, কিন্তু চালাকের হাড়ি। খবরটা দিতে এসে ভাব দেখালো যেন এই ব্যাপারে কিছুই সে জানতো না। শহীদ মনে মনে হাসল। সব অবস্থায় মানুষ একটা বন্ধন স্বীকার করে নেয়। কোথাকার কে এক বিদেশি আইনুল হক। মানিকপুরে এসে সে পর্যন্ত আবেগের বন্ধনে আটকা পড়ল। জড়িয়ে পড়ল মানিকপুর হত্যা রহস্যের কেন্দ্রীয় ঘটনায়। হাতঘড়িতে সময় দেখল 4টে বাজে। একটা কাগজে লিখল, কামাল, তুই ঘুমোচ্ছিস দেখে একাই বেরোলাম। মানিকপুর চষে বেড়াবো যতটা সন্ধ্যা পর্যন্ত সম্ভব। তুই 7:30টায় থানায় আসবি। 7:30টার মধ্যে আমি থানায় ফিরে আসব। ইতি শহীদ। কাগজটা সে কামালের টেবিলে চাপা দিয়ে রেখে দরজা ভেজিয়ে বেরিয়ে পড়ল। প্রয়োজনীয় টুকিটাকি জিনিসের মধ্যে তার প্রিয় কোল্ট গভর্নমেন্ট অটোমেটিক 4.55 ক্যালিবার পিস্তলটা নিতে সে ভুলল না। রিসিপশনে এসে দেখল মাহমুদ অস্থিরভাবে পায়চারি করছে। তার চোখ মুখ রাগে লাল। শহীদকে দেখে পায়চারি থামিয়ে সে থমকে দাঁড়ায়। বিনা ভূমিকায় বলে, আপনার কাছে এসেছি মিস্টার শহীদ, আপনি আমাকে একটু সাহায্য করুন। শহীদ বলল, বলুন, কিভাবে সাহায্য করতে পারি? আমার ছোট বোন মিসেস সুলতানা পারভিন চৌধুরী খুব অসুস্থ হয়ে পড়েছে। অনতিবিলম্বে তার ভালো চিকিৎসা করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাকে নিয়ে আমি আপাতত ঢাকা যেতে চাই। দরকার হলে ঢাকা থেকে অন্যত্র। বেশ তো, যান না। আপনাদের বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছে কে তা বটে, বলেছেন ভালো, বাধা দিচ্ছে কে?
বাইরে থেকে বলা সহজ বটে যে আমাদের কেউ বাধা দিচ্ছে না, কিন্তু ধরুন এই মুহূর্তে আমরা যদি মানিকপুর ত্যাগ করি, তাহলে হাসান মাওলার খুনের ব্যাপারে সব সন্দেহ কি আমাদের উপর গিয়ে পড়বে না? শহীদ বলল, সে সন্দেহ মানিকপুরে থাকলেও আপনাদের উপর পড়তে পারে, এবং সম্ভবত পড়েছেও। কিন্তু লোকের সন্দেহের এত পরোয়া কেন আপনার মাহমুদ সাহেব? যে আপনি বুঝবেন না। গরিব ছিলাম, ডাকাতি করে বেড়াতাম আফ্রিকায়, সেই বোধহয় ছিল ভালো। লক্ষ লক্ষ টাকা পেয়ে সুখ গেছে, শান্তি গেছে, স্বস্তিটুকু পর্যন্ত নেই। মানিকপুরের ওইসব মিন মাইন্ডেড চৌধুরীরা আর আপনাদের ওই বোকার ধাড়ি পুলিশগুলো মিলে জীবন একেবারে বিস্ময় করে তুলেছে। জীবন আবার সুখময় করে তুলুন না। আপনাকে বাধা দিয়েছে কে? আবার বলছেন বাধা দিয়েছে কে? ধরুন যদি বলি বাধা দিচ্ছে আপনাদের ওই বুদ্ধির ঠিকই পুলিশের দারোগা, বাধা দিচ্ছেন ডক্টর চৌধুরী। ডক্টর চৌধুরী? চকিত হয় শহীদ, বলে, তিনি কিভাবে বাধা দিচ্ছেন? কিছু না, তিনি আমার বোন সুলতানার চিকিৎসক হিসেবে আছেন কিছুদিন ধরে। প্রথম দিকে সুলতানার সর্দি মতো হয়েছিল, তার ধারে কাছে তেমন কেউ ছিল না বলে ডাক্তার চৌধুরীকে কল দেওয়া হয়। তিনি চিকিৎসার ভার নেওয়ার পর সামান্য সর্দিটাই বেড়ে গিয়ে এমন স্টেজে পৌঁছেছে যে এখন সুলতানার অসুখটা রীতিমতো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তা সুলতানাকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করবার কথা সেদিন বললাম ডক্টর চৌধুরীকে। ডক্টর চৌধুরী সরাসরি কি মন্তব্য করলেন জানেন? বললেন, রোগী এখন তার হেফাজতে আছে, তার শক্তিতে যখন কুলোবে না, তখন তিনি নিজেই চিকিৎসার জন্যে সুলতানাকে অন্যত্র পাঠাবার উপদেশ দেবেন। অর্থাৎ ডক্টর চৌধুরী আপনার বোন মিসেস চৌধুরীকে অন্যত্র পাঠাবার অনুমতি দেননি? না, দেননি। এদিকে সুলতানের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বাইরে থেকে ঠিক হয়তো বোঝা যাবে না, কিন্তু ভিতরে ভিতরে। তা বেশ, আপনার অবস্থা বুঝলাম। এখন আপনি আমার কাছে কোন ধরনের সাহায্য চান? ডক্টর চৌধুরীকে আমি থোড়াই কেয়ার করি, ওর কথা বাদ দিন। আমি শুধু চাই পুলিশের অনুমতি। এ ব্যাপারে আপনি আমাকে একটু সাহায্য করুন মিস্টার শহীদ। আপনি ভুল জায়গায় এসেছেন মাহমুদ সাহেব। আমি পুলিশের লোক নই, অনুমতি দেওয়ারও মালিক নই। পুলিশকে যতখানি ইনফ্লুয়েন্স করতে পারি তা আপনার কাজে আসবে না। আপনি বরং ডক্টর চৌধুরীর চিকিৎসার উপরেই আপনার বোনকে রাখুন। আপনি বলছেন মিস্টার শহীদ? শহীদ একটু হেসে বলল, মনে হচ্ছে আমার কথার খুব মূল্য দেবেন আপনি। অ্যাবসলিউটলি। বিশ্বাস করুন, আপনার একটা কথার দাম আমার কাছে অনেক। বটে, বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা। আচ্ছা, সুলতানাকে নিয়ে চিকিৎসার জন্য অন্যত্র যাওয়া এখনকার মতো তাহলে স্থগিত রাখলাম মিস্টার শহীদ। কিন্তু একটা কথা আপনাকে স্পষ্টই বলে যাই, আই ডোন্ট বিলিভ চৌধুরীজ অফ মানিকপুর। মানিকপুরের চৌধুরীদের আমি এক বিন্দু বিশ্বাস করি না। ডক্টর চৌধুরীকে তো নয়ই। ডক্টর চৌধুরী আর তার স্ত্রী রাবেয়া সৈয়দ শয়তানের ভিতর ধারী শয়তান, পাজির ভিতর বড় পাজি। আচ্ছা, আসি তাহলে। আসুন। দরজার দিকে এগিয়ে যেতে যেতে থমকে দাঁড়ায় মাহমুদ, বলে, এ ব্যাপারে আপনার কাছে কেন এসেছিলাম জানেন? না। মাহমুদ গম্ভীর হয়ে যায়, বলে, কারণটা আমিও জানি না। বোধহয় মনে হয়েছিল যে আপনি আর 10টা লোক থেকে একটু পৃথক। আপনি নিশ্চয়ই আমার কথাগুলো বুঝবেন, তাই এসেছিলাম। আচ্ছা, আসি এখন। মাহমুদ চলে যায়। বাইরে একটা মিলিটারি ট্রাম্প মোটর সাইকেলের বিকট গর্জন শোনা যায়। মোটর সাইকেলটা রাস্তায় নেমে ছুটতে থাকে পাতাবাহার রোড ধরে। কিছুক্ষণের মধ্যেই সেটা অদৃশ্য হয়ে যায় রাস্তার বাঁকে। মাহমুদ চলে যাবার পর ঘরে ঢুকলো আইনুল হক। ভিতর সন্ত্রস্ত চেহারা। শহীদের দিকে তাকিয়ে বলল, মাহমুদ সাহেব চলে গেছেন স্যার। মৃদু হেসে শহীদ বলে, ওই লোকটাকে আপনারা সবাই খুব ভয় করেন তাই না হক সাহেব? করি স্যার, মিথ্যে বলবো না, করি। এই মাহমুদ সাহেব 6-7 মাস হয়েছে মানিকপুরে এসেছে। এরই মধ্যে চারদিকে হাহাকার পড়ে গেছে স্যার। লোকটা একেবারে যাকে বলে, বলেই আইনুল হক থেমে যায়।
কাউন্টারের দিকে এগিয়ে যেতে যেতে বলে, থাক স্যার, বলবো না, দেয়ালেরও কান আছে। আমরা হলাম গরিব ছাপোষা লোক, পেটের দায়ে বিদেশ বিভুঁইয়ে চাকরি করতে এসে শেষে কিনা প্রাণটা দেব। শহীদ কোনো কথা বলে না, রিসেপশন থেকে নিঃশব্দে বেরিয়ে আসে। ছোট কাকড়ঢালা একটা পথ বাগানের ভিতর দিয়ে গেট পর্যন্ত গেছে। বাঁদিকে শুরু হয়েছে প্রকাণ্ড রাজা সাহেবের মাঠ। ঢালু মাঠের দিগন্তে দেখা যাচ্ছে পীরগঞ্জের টিলা। গেটের ডান পাশে পাতাবাহার রোডের শুরু। রাস্তাটা থানা, হাসপাতাল, শালমহুয়ার অরণ্য পার হয়ে চলে গেছে চৌধুরী কলোনির দিকে। কলোনি থেকে রাস্তাটা স্টেশন পর্যন্ত বিস্তৃত। এই রাস্তার পাশেই পড়েছে মানিকপুরের বিখ্যাত চৌধুরীদের বাড়িগুলো। প্রথমে পড়ে চৌধুরী রশিদের বাড়ি, তারপর ডক্টর চৌধুরীর বাড়ি, তারপর মর্জিনা বানুর বাড়ি। মর্জিনা বানুর খুব নিকটেই রয়েছে চৌধুরী আলী নকিবের চৌধুরী কুটির। রবিউল্লাহর বাড়ি পড়েছে সর্বদক্ষিণে। শহীদ পাতাবাহার রোড থেকে নেমে একটা সরু গলির পথ ধরল। দুপাশে কাঠের ও টিনের বাড়ি, শাল, করই ও বদ্যিরাজ গাছ। মাঝে মাঝে দোকানপাট। রাস্তা ভর্তি লাল ধুলো উড়িয়ে দু একটা রিকশা বা গরুর গাড়ি চলে যাচ্ছে। কিছু দূর যেতেই বায়ে পড়ল হাসপাতাল। হাসপাতাল পার হয়ে পড়ল একটা ছোট ফাঁকা মাঠ। চারপাশে কোনো বাতিঘর নেই। মাঠের ওপারে ঘন সন্নিবিশিষ্ট গাছপালার ফাঁকে একটা পাকা দালানের কিয়দংশ নজরে পড়ল। আসলে শহীদ হোটেল তাজ থেকে রবিউল্লাহর ফার্মের ভিতরকার সংক্ষিপ্ততম রাস্তাটা কি হতে পারে জানার জন্য বেরিয়েছিল। হঠাৎ মাঠের ওপারে চোখ পড়তেই সে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। একটা নতুন ঝকঝকে মোটর গাড়ি দাঁড়িয়ে আছে। শহীদ গাড়িটা চিনতে পারল, মাহমুদের গাড়ি। সে নিঃশব্দে এগিয়ে গেল দালানটার দিকে। দালানটা দেখে চিনল শহীদ। শালু কাপড় দিয়ে ঘেরাও করা পাকা কবর দেখা যায় উঠানে। পাকা স্তম্ভের উপর অনেকগুলো লাল নিশান উঠছে। এটা পীরের দরগা। পীরের দরগায় মাহমুদ কি করতে এসেছে ভাবছে শহীদ। ঠিক এই সময় দরগার ভিতর থেকে বেরিয়ে এলো সুলতানা পারভিন। শহীদকে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ সে ভয়ে চেঁচিয়ে উঠল। সঙ্গে ড্রাইভার সন্ত্রস্ত হয়ে বলল, কি হয়েছে মাইজি? সুলতানা পারভিন কোনো জবাব দিল না। সম্মোহিতের মতো সে এগিয়ে গেল শহীদের দিকে। ভয়ে তার চোখ কাঁপছে, ঠোঁট নীল। ফিসফিস করে বলল, আমি হজরত পীর বাবাজির দোয়া পেয়ে গেছি, আর আমাকে কিছু করতে পারবে না। শহীদ মুহূর্তেই নিজেকে সামলে নিল। স্থিরভাবে বলল, তার চেয়ে সব কথা আমাকে আপনি খুলে বলুন মিসেস চৌধুরী, বোধহয় সেই ভালো হয়। হঠাৎ সুলতানা পারভিনকে দারুণ ক্লান্ত মনে হলো। বলল, আমি আর কিছুই পারছি না। সব কথা আমার বুকে চেপে আছে। আমি এসব থেকে মুক্তি পেতে চাই। শুনবেন আপনি আমার কথাগুলো? শহীদ বলল, আপনি যদি বলেন নিশ্চয়ই শুনব। হ্যাঁ, বলবো, আপনাকেই বলবো। আপনি কাল আমার ওখানে আসুন। কিন্তু বলুন। দুহাতে মুখ ঢাকল সুলতানা পারভিন। ফুঁপিয়ে উঠল। বলল, কিন্তু সব কথা শোনার পর আপনারা যদি আমাকে জেলে পাঠান, যদি শাস্তি দেন? জেল থেকে বাঁচার ওই একটাই উপায় এখনো খোলা আছে মিসেস চৌধুরী। সব স্বীকার করলে আপনাকে বাঁচিয়ে দেওয়া হবে। নতুবা সব ব্যাপার যখনই হোক আমরা জানবই। তখন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। ড্রাইভার নিবিষ্ট মনে কি যেন শুনছিল। সে এবারে তাড়া দিয়ে বলে, গাড়িতে গিয়ে বসুন মাইজি, সাজ হয়ে আসছে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সুলতানা পারভিন। শহীদ বলল, কাল ৯টার ভিতর আপনার ওখানে আমি যাব মিসেস চৌধুরী। আসুন, ভাঙা গলায় বলল সুলতানা পারভিন। আস্তে আস্তে গাড়িতে গিয়ে বসল। গাড়ি গর্জন তুলে স্টার্ট নিল। মাঠের উপর দিয়ে দ্রুত গতিতে অদৃশ্য হয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। ঘন অন্ধকারে ছেয়ে গেল মানিকপুর। শহীদ এগিয়ে চলল সামনে। কিছু দূর গিয়ে পড়ল একটা বাঁশবন। বাতাস হিস হিস শব্দ তুলছে
বাঁশবনের পাতায় পাতায় কি একটা রহস্য যেন থমথম করছে চারদিকে। শহীদ বুঝল মানিকপুরের বসতি এখানেই শেষ হয়ে গেছে। বাঁশবন পেরোতেই পড়ল মাঠ, রবিউল্লাহর ফার্ম। মাঠের পূব ধারে রবিউল্লাহর খামার বাড়িতে আলো জ্বলছে। শহীদ অনুমান করল হোটেল তাজ থেকে হাঁটা পথে খামার বাড়ি পৌঁছতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। খামার বাড়ির বাইরে উঠানে পা দিয়ে ঘরের ভিতর দুজন মানুষের গলার স্বর শুনল শহীদ। একজনকে সে চিনল, রবিউল্লাহ। রবিউল্লাহ বলছিল, তোমাদের অত চিন্তা ভাবনার কি দরকার বাপু? কাজ ধরো গে তোমরা, আমি করব। তোমরা পারো সাহায্য করো, না পারো। আরেকজন নিচু গলায় অনেকটা কাচুমাচু হয়ে বলল, আগে তো ভয় পাই নাই মামু, কিন্তু এখন। চুপ করো, কথা বলো না, যত সব উজবুক। রবিউল্লাহ ধমক দিল। ব্যাপারটা কদ্দূর গড়ায় শোনার জন্যে উদগ্রীব ছিল শহীদ। আব্দুল তখন আখক্ষেত থেকে খামার বাড়িতে ফিরছিল। ক্যাডা গো হ্যাঁ? আব্দুল চেঁচিয়ে ওঠে। ওইখানে খাড়াইয়া আছে ক্যাডা? মুহূর্তেই ঘরের ভিতরকার কথাবার্তা থেমে যায়। কে একজন যেন চকিতে সরে গেল পিছনে। আর লুকিয়ে থাকার অর্থ হয় না। শহীদ বলল, আমার নাম শহীদ খান। রবিউল্লাহ সাহেবের সঙ্গে দেখা করার জন্য এসেছি। মুহূর্তেই খুলে যায় ঘরের দরজা। এক ঝলক আলো এসে ঝাঁপিয়ে পড়ে বাহিরের অন্ধকারে। রবিউল্লাহ বেরিয়ে এসে বলে, মিস্টার শহীদ, কি আশ্চর্য, বাইরে কেন? দয়া করে যখন এসেছেন তখন ধরুন গিয়ে আপনার বাইরে দাঁড়িয়ে কেন? আসুন, ভিতরে আসুন। শহীদ ভিতরে ঢুকল। ঘরের ভিতর দাঁড়িয়ে আছে সন্ডা মার্কা একটা জোয়ান লোক। ঘরের মাঝখানে একটা টেবিলের চারপাশে ঘিরে কয়েকখানা কাঠের চেয়ার। বাঁদিকে মস্ত বড় দুটো খোলা শেলফ, একই সারিতে একটা আলমারি। ঘরের এক কোণে একটা তক্তপোষ, তক্তপোষের উপর নতুন এক প্রস্থ বিছানা পাতা। শহীদ বলে, ডিস্টার্ব করলাম না তো? না না, ডিস্টার্ব কিসের? রবিউল্লাহ অমায়িক হাসল। আমার এই লোকটাকে নিয়ে খুব মুশকিলে পড়েছি। ভাবছি নতুন একটা ব্যবসায় হাত দেব। ও খুব ভয় পেয়ে গেছে। বলছে সিজন নাকি খুব খারাপ যাচ্ছে এখন। তা যাক গে সব। অসময়ে গরিবের এই ফার্মে হঠাৎ পথধূলি যে। রাত্রিবেলা নিশ্চয়ই আপনার ফার্ম দেখতে আসেনি? শহীদ রহস্য করে বলে, এসেছিলাম একজন মানুষের খোঁজে। মানুষের খোঁজে? আমার এখানে? বলেন কি? ঠিকই বলছি। মানুষটা খুব খেল দেখাচ্ছে মানিকপুরে। যাকগে, ওই লোকটার খোঁজ আমি আগেই পেয়ে গেছি রবিউল্লাহ সাহেব। আপনার এখানে এসেছিলাম জাস্ট ফর স্ট্রোলিং, একটু ঘুরতে ফিরতে। তা আপনি বুঝি রাত্রিবেলায় এখানেই আজকাল থাকতে শুরু করেছেন রবিউল্লাহ সাহেব? তক্তপোষের নতুন বিছানা পাতা দেখছি। ছাইয়ের মতো সাদা হয়ে যায় রবিউল্লাহর মুখ। আমতা আমতা করে বলে, ফার্মের হিসাবপত্র দেখতে দেখতে আজকাল অনেক রাত হয়ে যায়, তাই অনেক সময় এখানেই চারটি খেয়ে শুয়ে পড়ি। তাই? শহীদ একটু হাসে, কথা বাড়ায় না। রবিউল্লাহ কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়েছে। চায়ের অর্ডার দিয়ে সে রীতিমতো আলাপ ফেঁদে বসল শহীদের সঙ্গে। রবিউল্লাহ ব্যবসা বোঝে ও মানুষ চেনে। শহীদ মনে মনে তার সঙ্গে তুলনা করল মাহমুদ, ডক্টর চৌধুরী ও রশিদ সাহেবের। না, রবিউল্লাহর সঙ্গে এদের কারো তুলনা চলতে পারে না। এক হিসাবে রবিউল্লাহ অদ্বিতীয়। ঘড়ি দেখে উঠল শহীদ। রবিউল্লাহ প্রায় রাস্তা পর্যন্ত এগিয়ে দিল তাকে। রাস্তায় উঠে শহীদ আবার একা। আকাশে লক্ষ তারার দীপালি, আশেপাশে দোকানপাটের আলো, এখানে ওখানে আলো ছায়া। আশ্চর্য এক সুন্দর অথচ রহস্যময় রাত নেমেছে মানিকপুরে। শহীদ থানায় ফিরল কাটায় কাটায় 7টায়। দেখল কামাল আগেই ওখানে এসে পৌঁছেছে। মুখোমুখি চেয়ারে বসে গল্প করছে শিকদারের সঙ্গে। শহীদকে দেখেই উঠে দাঁড়ায় মিস্টার শিকদার। শহীদ বলে, খানিকটা চক্কর মেরে এলাম আপনার এলাকায় মিস্টার শিকদার। আপনি বেরিয়েছেন তা শুনেছি স্যার। আমরা এখানে বসে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। শহীদ একটা চেয়ার টেনে বসে। শিকদারও আসন নেয়। শহীদ বলে,
মানিকপুর বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশনে আজ রাতের বেলা কজন লোক রাখার ব্যবস্থা করতে হবে শিকদার সাহেব? রাখবো স্যার। অঙ্কন বিদ্যায় আমি খুব পারদর্শী নেই, তবু কাজ চালাবার মতো একটা লোকের চেহারা এঁকে দিচ্ছি। শহীদ হাসে। এই লোকটার কতগুলি বৈশিষ্ট্য উল্লেখ করে দিচ্ছি কাগজে। আপনি যাদের পাঠাবেন তাদের এই ছবিটা দেখাবেন। এই লোকটাকে ধরতে হবে। প্লিজ মাইন্ড ইট। এই লোকটাকে ধরতে পারলেই আমাদের ৭৫ ভাগ কাজ শেষ। লোকটা বুঝি মানিকপুর থেকে আজ রাতে ভাগছে স্যার? ঠিক তাই। দাঁড়ান, ছবিটা এঁকে দিচ্ছি। শহীদ কামাল থানা থেকে যখন ফিরল তখন রাত ৯টা। রিসিপশনে গম্ভীর মুখে বসেছিল ম্যানেজার আইনুল হক। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। শহীদ বলল, হক সাহেব নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। কি করে জানলেন স্যার? একটু বিস্ময়ের ভাব ফুটে ওঠে হক সাহেবের চেহারায়। বলে, সন্ধ্যার দিকে বড়বাড়ি থেকে কালো পিয়ন এসেছিল স্যার। বড়বাড়ি মানে? চৌধুরী আলী নকিবের বাড়ি? শহীদ বলল, কি ব্যাপার? মাহমুদ সাহেব একটা চিঠি পাঠিয়েছেন আপনাদের কাছে। এই যে স্যার চিঠি। একটা সাদা খাম শহীদের দিকে এগিয়ে দেয় হক সাহেব। চাপা গলায় বলে, কথায় বলে শয়তানকে নাকি আজরাইলও ভয় পায়। কি না কি আছে চিঠিতে। আমি তো ভয়ে কাবু হয়ে আছি সেই থেকে। শহীদ হাসে একটুখানি। কামাল বলে, মেজর সাহেবের কোনো খোঁজ মিলল হক সাহেব? কপাল দেখায় হক সাহেব। না স্যার, দুর্ভোগ আছে ললাটে, পোয়াতেই হবে। ভাবছি কদিনই এই মানিকপুর ছেড়ে বেরোতে পারবো। ঘরে এসে খাম ছিঁড়ে চিঠিটা বের করে শহীদ। সংক্ষিপ্ত চিঠি। মাহমুদ লিখেছে, প্রিয় শহীদ সাহেব, কামাল সাহেব, হীনদস্যু কুয়াশার কথা নতুন করে আপনাদের কাছে আশা করি কিছু বলার প্রয়োজন নেই। কুয়াশা আজ আমার বাড়ি লুট করতে আসবে। আমি উপযুক্ত পাহারার ব্যবস্থা করেছি বটে, নিজেও সব দিক দিয়ে সতর্ক হয়ে আছি, কিন্তু সত্যি কথা বলতে কি কিছুতেই ভরসা পাচ্ছি না। কুয়াশা আমাকে ৭ দিনের সময় দিয়েছিল। আজ শেষ দিন। আমার বিশ্বাস কুয়াশা আজই তার কার্যসিদ্ধি করার চেষ্টা করবে। কুয়াশার কথা আর কাজে অমিল কখনো দেখিনি। আপনাদের কাছে এ ব্যাপারে সাহায্য প্রার্থনা করি। পুলিশের ওপর আমার আস্থা নেই। এ ব্যাপারে তাদের কিছুই জানায়নি। আশা করি এই সংকটে একটা হীনদস্যুর হাত থেকে আমাকে আপনারা রক্ষা করার জন্য দয়া করে এগিয়ে আসবেন। ইতি বিনীত মাহমুদ। চোরের ওপর বাটপার লেগেছে। কামাল হাসে। শহীদ হাসে না। বলে, আমার কিন্তু অবাক লাগছে কুয়াশার কাণ্ড কারখানা দেখে। কি রকম? কুয়াশাকে আমরা দুজনেই চিনি। কুয়াশা ছিচকে ডাকাত নয়। এভাবে ওয়ার্নিং দিয়ে টাকা লুটের পরিকল্পনাও তার পক্ষে একটু অস্বাভাবিক। তাহলে ব্যাপারটা কি? এমনও হতে পারে কুয়াশার সঙ্গে মানিকপুর হত্যা রহস্যের কোনো সম্পর্ক নেই। কামাল বলল, হয়তো মানিকপুরে কুয়াশার অবস্থান একটা অ্যাক্সিডেন্ট। না, তা হতে পারে না। মানিকপুরকে কেন্দ্র করে কোনো একটা প্ল্যান কুয়াশার নিশ্চয় ছিল। তোকে তো বলেছি, চৌধুরী আলী নকিব যে রাতে খুন হন সে রাতে কুয়াশাকে আমি নাভানা ক্লাব থেকে পালিয়ে যেতে দেখেছিলাম। কুয়াশার একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে। সে মানিকপুরের কোথাও আত্মগোপন করে আছে। রাজা সাহেবের মাঠের শেষ মাথায় পীরগঞ্জে টিলার কাছে রোজ রাতে মশালের আলো আর শারদের বাজনার একটা অর্থ রয়েছে। শহীদ গম্ভীর হয়ে ওঠে। কামাল বলে, কুয়াশা সত্যি রহস্যময়, এ মিসগাইডেড জিনিয়াস। শহীদ বলে, কিন্তু এই কথার পরেই আমাদের কর্তব্য শেষ হয়ে যায় না কামাল? কি করতে হবে আদেশ করুন গুরুদেব। আপাতত ডিনার, তারপর। খাবারের নামে অতি উৎসাহী কামাল বাধা দিয়ে বলে, আহা, পরের কথা পরে, আগে তো খাই, পরে দেখা যাবে কি করার দরকার। চল। পীরগঞ্জের টিলার কাছে একটা আলো ছায়া মূর্তি দাঁড়িয়ে ছিল। এখানে ওখানে ঘন কাটামেটি আর বাবলা গাছের ঝোপ। চারদিকে ঝিঝি ডাকছে। উপরের আকাশে অজস্র রূপালি তারা জ্বলছে। হাওয়ার গায়ে শীতের চাবুক। লোকটা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। হাতের ঘড়ি দেখল।
আস্তে আস্তে এগিয়ে এলো একটা দীর্ঘ দেহ আলখেল্লাধারী লোক। কে? মান্নান? হুম। কাজ হয়েছে? হয়েছে। বেশ, সব দিকে লক্ষ্য রেখো। প্রথমোক্ত আবছায়া মূর্তিটা ধীরে ধীরে হাঁটতে লাগলো। এক ঝোপের কাছে এসে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কি একটা সংকেত শোনার চেষ্টা করলো যেন। ইতিমধ্যে সেই লোকটা, যার নাম মান্নান, উল্টো দিকের একটা পথ ধরে অদৃশ্য হয়ে গেছে। স্থির কালো ছায়ামূর্তিটা কান পেতে রইল কিছু একটা শব্দ শোনার জন্য। একটা ঠুকঠুক ক্ষীণ শব্দ। কান খাড়া করল মাহমুদ। শব্দটা বহুদিন সে শুনেছে। শব্দটা কিসের? সে ঘরময় পায়চারি করতে লাগলো। চারদিকে দরজা জানালা বন্ধ। উপরের ভেন্টিলেটরের সামান্য আলো বাতাসের পথটাও বন্ধ করে দেওয়া আছে। ঘরে শক্তিশালী বিজলি বাতি জ্বলছে। মাহমুদের হাতের মুঠোয় গুলি ভরা পিস্তল। আজকের প্রতিটা মুহূর্ত মূল্যবান। অন্যমনস্ক হলে আজ চলবে না। কুয়াশা যদি কথা মতো আজ আসে, তাহলে তার রক্ষা নেই। মাহমুদের হাতে তার নিস্তার নেই। মাহমুদ পায়চারি করতে লাগলো ঘরময়। সে কি ভয় পেয়েছে? হ্যাঁ, ভয় পেয়েছে বৈকি। কুয়াশাকে ভালো করেই সে জানে। ফালতু কথা বলার লোক কুয়াশা নয়। যা বলে তা করবেই। ও, কি প্রচণ্ড লোভ লোকটার! মাহমুদ ক্ষোভে আর আক্রোশে দাঁতে দাঁত চাপল। কুয়াশা তাকে পথের ভিখারি করে দিতে চায়। বলিহারি লোকটার সতর্ক দৃষ্টি। ব্যাংক থেকে সে যে টাকা তুলে এনে ঘরের সিন্দুকে রেখেছে, তা কুয়াশা জানল কি করে? লোকটা কি জাদুমন্ত্র জানে নাকি? 2 কোটি টাকা মূল্যের জিনিস ভয় দেখিয়ে ধমক দিয়ে ছিনিয়ে নিতে চায় কুয়াশা। ব্যাপারটা আশ্চর্য বই কি। মাহমুদ হাসল। কুয়াশার লোভ প্রচণ্ড। লোভের খেসারত হয়তো আজই তাকে দিতে হবে। যে টাকা মাহমুদ সংগ্রহ করেছে অত পরিকল্পনার পর, সে টাকা এক বাজিতে লুট করে নিতে চায় কুয়াশা। ভেবেছে মাহমুদ একটা ভীরুর হদ্দ, টাকা চাইতেই দিয়ে দেবে। হা হা হা। মাহমুদ হাসতে লাগলো। একটা আলমারির তাক থেকে মদের বোতল বার করলো। নির্জলা মদ গলায় ঢেলে দিল অসংকোচে। বুক জ্বলে উঠল। রক্তের ভিতর লাগলো আনন্দের উত্তেজনা। অ্যাবসার্ড, অ্যাবসার্ড। মাহমুদ পায়চারি করতে লাগলো, হাসতে লাগলো। সুলতানাকে এ সময় ডেকে আনলে কিরকম হয়? টলতে টলতে দরজার দিকে এগোচ্ছিল মাহমুদ। ঠিক তখন শোনা গেল শব্দটা। দেয়ালের কোথাও টুকটুক শব্দ। পিস্তলটা আঁকড়ে ধরে সে ফিরে দাঁড়ায়। সারা ঘর উজ্জ্বল আলোয় প্লাবিত। কেউ নেই। সন্দেহ ব্যাপারটা ভারী জঘন্য। মাহমুদ হাসল। আজকাল সে কি দুর্বল হয়ে পড়েছে? না না, ব্যাপারটা ঠিক তা নয়। আসলে সংসারে বাঁচতে গেলে শুধু দৈহিক বল দিয়ে হয় না। এর সঙ্গে চাই বুদ্ধির প্যাঁচ, চাই কূটনীতি। দৈহিক বলের সঙ্গে কূটনীতি মেশালে একেবারে সোনায় সোহাগা। এই যেমন একটা জাল ফেলেছি মানিকপুরের চৌধুরী আলী নকিবের উপর। শুধু একটা পিস্তলের জোরে কি সব বাগানো যেত? যেত না। প্রয়োজন ছিল বুদ্ধির। প্রয়োজন ছিল বলেই অনেক সহ্য করেছে মাহমুদ। কুয়াশাকে সহ্য করছে, সুলতানাকে সহ্য করছে। সবকিছুর গোড়া হলো প্রয়োজন। যখন যা প্রয়োজন, তখন তা করতে হবে। থামলে চলবে না। ভরকে গেলে চলবে না। স্নেহ, মায়া, মমতা, মনুষ্যত্ব, এসবের পরোয়া করলে চলবে না। দরজার গোড়া থেকে ফিরে এলো মাহমুদ। সুলতানাকে এখন ডাকার দরকার নেই। সুলতানের কাছে যথাসময়েই সে যাবে। আপাতত কুয়াশার জন্যে অপেক্ষা করছে সে। কুয়াশা যদি তার কথা মতো আসে, তাহলে আজ তার রক্ষে নেই। একটা ভবিষ্যৎ মনে মনে দেখল মাহমুদ। খুশি হয়ে উঠল। এতদিন টাকা ছিল না, তাই ভোগ করতে পারিনি। এখন টাকা হয়েছে, আর চিন্তা কি? যে জাল ফেলেছি সেটা সাবধানে গুটিয়ে তুলেই সে পাড়ি দেবে বাইরে। আজ দিল্লি, কাল কায়রো, পরশু বাগদাদ, লন্ডন, প্যারিস। পোশাক, আহার, মেয়ে মানুষ সবই আয়ত্তের ভিতর এসেছে। গুলি মারো কুয়াশাকে, স্নেহ, মমতা, বিবেককে। মাহমুদ ঘরময় পায়চারি করতে লাগলো। একবার সিন্দুকের কাছে গিয়ে গোছানো ব্যাগটা পরখ করবে বলে ভাবল। ব্যাগটা বেশ ভারী। এমন জায়গায় ব্যাগটা রাখা হয়েছে যে কেউ বুঝবে না।
ভাবল আজ রাতে সটকে পড়লে কেমন হয়। না, তা হয় না। কিছু কাজ এখনো বাকি আছে। সেটুকুই শেষ না করে যাওয়া চলবে না। নাটকের শেষ অংশ এখনো বাকি। সে পিস্তলটা চোখের সামনে ধরল। ঠিক এই সময় আবার সেই ক্ষীণ টুকটুক শব্দটা উঠল দেয়ালের কোথাও। মাহমুদের কানে সেটা পৌঁছল না। মাহমুদ যখন পিস্তলটা দেখছে চোখের সামনে নিয়ে, তখন দেয়াল আলমারি থেকে নিঃশব্দে বেরিয়ে এলো একটা কালো ছায়া। মাহমুদের পিঠে লাগলো একটা শীতল ধাতব স্পর্শ। পিছনে দাঁড়িয়ে লোকটা স্থির ভরাট গলায় বলল, নড়াচড়া করার চেষ্টা করো না মাহমুদ, খুন হয়ে যাবে। পিস্তলটা ফেলে দাও। দিয়েছ? বেশ, এবার ফিরে দাঁড়াও। হ্যাঁ, আমি কুয়াশা। মাহমুদ ফিরে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছিল। কুয়াশা বলল, বুঝতেই পারছো, আমি আমার কথা রক্ষা করেছি। না, তোমাকে কষ্ট করতে হবে না। তোমার কোথায় কি আছে তা আমি জানি। আমি নিজেই তা বের করে নিতে পারবো। কুয়াশা হাসল। আমার সম্পর্কে তোমার একটা ভয় ছিল মাহমুদ, কিন্তু আমার শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণাই ছিল না। ধারণা থাকলে আমার কথা অমান্য করার সাহস তোমার হতো না। মাহমুদ বলল, কুয়াশা, আমাকে প্রাণে মেরো না। আমার যা আছে সব তোমাকে দিয়ে দেব। কুয়াশা এবারেও হাসল, বলল, তুমি দিয়ে দেবার কে হে? টাকা হলো আলী নকিবের। দয়া করে সে টাকা আমি নিয়ে যাচ্ছি। কুয়াশা থামল, বলল, একটা কথা তোমাকে বলি। আলী নকিবের ব্যাংক ব্যালেন্সের উপর আমার লোভ ছিল না বিন্দুমাত্র। আমি যা চেয়েছিলাম সে হলো একটা গুপ্তধনের নকশা। এই নকশাটা আলী নকিবের কপালকুনে পেয়ে গিয়েছিল এক বুড়ো জমিদারের কাছে। এই বাড়িটা আসলে সেই বুড়ো জমিদারেরই বাড়ি। আলী নকিব সেই বুড়োর নায়েব ছিল। বুড়ো জমিদার হঠাৎ হার্ট ফেল করে। মারা যাওয়ার সময় এই নকশাটা সে দিয়ে যায় আলী নকিবকে। বুড়ো জমিদার বলে গিয়েছিল গুপ্তধনের টাকা যেন সৎ কাজে দান করা হয়। কোম্পানি আমলের এই গুপ্তধন এতকাল লোকচক্ষুর অন্তরালে মৃত্তিকা গর্ভে পতিত ছিল। বুড়ো জমিদার যখন এই নকশা পায় তখন তার জীবন ফুরিয়ে এসেছে। ইচ্ছে থাকা সত্ত্বেও এই অর্থ মানব কল্যাণের জন্য ব্যয় করে যেতে পারেনি। আলী নকিব বুড়োকে কথা দিয়েছিল, বুঝতেই পারছো, সে কথা রক্ষা করা হয়নি। আলী নকিব সেই গুপ্তধনের কিছু নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে, কিন্তু এই বাড়ির মাটির নিচে এত কোটি কোটি টাকা মূল্যের মোহর পোতা ছিল যে সে টাকার সম্পূর্ণ ব্যবহার করা আলী নকিবের পক্ষে সম্ভব ছিল না। বলতে গেলে গুপ্তধন প্রায় সবটাই অটুট ছিল। কুয়াশা থামল, বলল, আমি আলী নকিবের পিছু নিয়েছিলাম এই নকশাটার জন্যেই। নকশাটা আমি জানতাম আলী নকিবের বুকের কাছে সর্বদা বাধা থাকে। যে রাতে আলী নকিব নাভানা ক্লাবে যায় সে রাতে আমি আলো নিভিয়ে দিয়ে নকশাটা বের করে এনেছিলাম। কিন্তু আলী নকিবকে কে খুন করেছিল? তুমি। মাহমুদ প্রায় চেঁচিয়ে ওঠে, বলে, তুমি চৌধুরী আলী নকিবকে খুন করেছিলে। কুয়াশা শান্ত কণ্ঠে বলল, খুনের রহস্য যথাসময়েই তুমি জানবে মাহমুদ। গুপ্তধনের কথাটা বলি, আমি এই 7 দিনে এই বাড়ির সব সম্পদ সরিয়ে নিয়েছি আস্তে আস্তে। মোট কত টাকা হবে জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে। সঠিক পরিমাণ এখনো বলতে পারবো না, তবে 50 কোটির কম হবে না। 50 কোটি! মাহমুদ প্রায় আর্তনাদ করে ওঠে। হ্যাঁ, সুখের বিষয় সব আমি সরিয়ে ফেলতে পেরেছি। আলী নকিবের পাপের প্রায়শ্চিত্ত আমি করব। মানব কল্যাণের উদ্দেশ্যে ব্যয় করব এই টাকা। আমি মানুষকে অমর করতে চাই মাহমুদ। আমার আরো বহু টাকা দরকার। ভয় নেই, তোমার সামান্য 2 কোটি টাকাও আমি ফেলে যাব না। কুয়াশা পিস্তলের নিশানা ঠিক রেখে পিছু হটল, সিন্দুকের কাছে গেল। ঠিক এই সময় জানালার কাছে দেখা গেল একটা পিস্তল ধরা হাত। চমকে উঠল কুয়াশা। চট করে সরে দাঁড়াতে এক ঝলক অগ্নি বৃষ্টি ছুটে গিয়ে বিঁধল সামনের দেয়ালে। কুয়াশা পর মুহূর্তে বা পাশের দেয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল। চোখের পলক পড়তে না পড়তেই দেয়ালটা দু ফাঁক হয়ে গ্রাস করল কুয়াশাকে। মাহমুদ বিস্ময়ে থ হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর শহীদ আর কামাল ঢুকল ঘরে।
শহীদ উত্তেজনায় তখনও রীতিমতো হাঁপাচ্ছে। বলল, আর এক মুহূর্ত আগে এসে পৌঁছলেই কুয়াশাকে ধরতে পারতাম। আমারই দুর্ভাগ্য, কুয়াশা এবারও ফাঁকি দিয়ে চলে গেল। মাহমুদ বলল, আমার কৃতজ্ঞতার সীমা নেই শহীদ সাহেব। আপনারা এসে আমাকে রক্ষা করলেন। আমার সর্বনাশের মূল কি জানেন? এই বাড়িটা। এই বাড়ির দেয়ালে দেয়ালে যে এত কারসাজি আছে তা কি জানতাম? ওহ, কি ভয়ানক কথা! 50 কোটি টাকা! আই গো ম্যাড মিস্টার শহীদ। 50 কোটি টাকা! মাই গুড গড! উন্মাদের মতো হাত পা ছুটতে লাগলো মাহমুদ। এখানেই শেষ আজকের পর্ব। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে দেখা হবে। গল্পে থাকুন।